গল্পের শুরুতে আমাদের আন্দিজ পর্বতমালার এক নির্জন ও জনমানবহীন এলাকা দেখানো হয়, যেখানে দূর দূরান্ত পর্যন্ত শুধু শুষ্ক পাহাড় আর পাথরই চোখে পড়ে। এখানেই আমাদের এক বৃদ্ধ দম্পতির সাথে পরিচয় করানো হয়, যাদের নাম ভিলকা এবং হাসি। তারা এই এলাকায় একা বসবাস করে। আসলে তারা স্বামী স্ত্রী এবং পাথরের তৈরি একটি বাড়িতে থাকে, যা দেখতে বেশ পুরনো। ভিলকা এখন অনেকটাই বৃদ্ধ হয়ে গিয়েছে। তিনি তার স্ত্রী হাসিকে ডাক দেয়। হাসি তার ডাক শুনে কাছে এলে ভিলকা তাকে বলেন যে এখানে এসো আর আমার পাশে বসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। ভিলকা তাকে বলেন যে সামনের সমুদ্রের দিকে তাকাও। যদিও সেখানে বাস্তবে কোনো সমুদ্র ছিল না, তবে মেঘের আনাগোনা দেখে তাদের কাছে সমুদ্রের মতোই মনে হচ্ছে। ভিলকা বলে যে আমাদের অপেক্ষা করা উচিত এবং প্রার্থনা করা উচিত যেন এই সময়টি আমাদের জন্য পবিত্র প্রমাণিত হয়। আসলে তারা দুজনেই প্রকৃতির খুব কাছাকাছি থাকেন এবং প্রতিটি জিনিসের মধ্যেই তারা নিজেদের পূর্বপুরুষদের অস্তিত্ব অনুভব করেন। এরপর তারা একে অপরের হাত ধরে প্রার্থনা করতে শুরু করে। ভিলকা হাসিকে বলে যে আজ আমি তোমাকে সোনা আর রূপার গয়না পরাবো, যা শুধুমাত্র তোমার জন্য। এখানে আমরা বুঝতে পারি যে তারা কোনো পুরনো স্মৃতি রোমন্থন করছেন, কারণ বাস্তবে সেখানে কোনো সোনা রূপার গয়না নেই। সেখানে যা আছে তা হলো শুধু তাদের শব্দ আর আবেগ। ভিলকা হাসিকে আশীর্বাদ করেন এবং বলেন যে তোমার দীর্ঘায়ু হোক আর তুমি সবসময় সুখী থাকো। হাসিও তাকে আশীর্বাদ করে এবং বলে যে তুমিও সবসময় সুখী থাকো আর সারা জীবন আমার সাথেই থেকো। এরপর তারা সান্তো মারিওর নাম উচ্চারণ করেন এবং জোরে জোরে সেই নাম ধরে ডাকতে থাকেন, যেন কোনো উৎসব পালন করা হচ্ছে। তারা বারবার বলতে থাকেন উর্বরতা দীর্ঘজীবী হোক, যাতে তাদের ফসল ও গবাদি পশুর সংখ্যা বৃদ্ধি পায়। সেখানে তৃতীয় কোনো মানুষ নেই। জনশূন্য প্রান্তরে তারা দুজন একাই নিজেদের আনন্দ খুঁজে নিচ্ছে। আসলে এটি তাদের এক ধরনের রীতিনীতি বা বিশ্বাস, যা তারা পালন করছে। তারা বাতাসের দিকে কিছু ছুড়ে দিয়ে অর্ঘ্য দান করেন এবং বলেন যে এটি সোনা আর রূপার মন্দির। ভিলকা আত্মাদের আহ্বান জানান এবং বলেন যে ফিরে এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। এবার পরের দিন আমাদের দেখানো হয় যে ভিলকা ঘুমাচ্ছেন। তখন হাসি তার কাছে আসেন এবং তাকে ঘুম থেকে জাগিয়ে তোলেন। ভিলকা ঘুম থেকে জাগে, কিন্তু তার চেহারা বেশ চিন্তিত দেখাচ্ছিল। সে হাসির দিকে তাকায় এবং কিছু একটা ভাবতে থাকে। হাসি তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি কি ঠিক আছো? ভিলকা বলে যে না, শরীর ঠিক আছে, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই, কারণ আমার ভালো লাগছে না। সে জানায় যে তার মনে এক অশুভ অনুভূতি হচ্ছে। ভিলকা বলে, আমার মনে হয় আমাদের ছেলে আমাদের ভুলে গিয়েছে এবং সে আর কোনো দিন ফিরে আসবে না। হাসি তাকে জিজ্ঞেস করে, তুমি এমন কেন বললে? তুমি কি এমন কোনো স্বপ্ন দেখেছ যা তোমাকে অস্থির করে তুলছে? ভিলকা বলে হ্যাঁ, এবং জানায় যে সে স্বপ্নে দেখেছে তাদের ছেলে আন্টুকু উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে। সে আরও জানায় যে দৌড়াতে দৌড়াতে সে কাদা ভর্তি একটি নদীতে পড়ে যায় এবং সেখানে আটকে যায়। এটি শুনে হাসির মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং সে খুব ভয় পেয়ে যায়, কারণ তাদের সংস্কৃতিতে এটি একটি দুঃস্বপ্ন। হাসি বলে, এটি তো খুব খারাপ স্বপ্ন, এর মানে হলো আমাদের ছেলের উপর কোনো বিপদ আসতে চলেছে। ভিলকা হতাশ হয়ে বলে যে আমাদের ছেলে আমাদের সাথে দেখা করতে আসে না, সে এত দীর্ঘ সময় ধরে নিখোঁজ। আসলে ভিলকার মনে হয় যে শহরে গিয়ে সে বদলে গিয়েছে এবং এখন আর তার এই বৃদ্ধ বাবা মায়ের কথা মনে পড়ে না। হাসি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, যদিও সে নিজেও ভেতর থেকে ভয় পেয়েছে। সে বলে যদি সে ফিরে আসে তবে আমি ভাবছিলাম তার জন্য কি কি খাবার রান্না করব। অর্থাৎ মায়ের মন এখনও এটা মানতে রাজি নয় যে তার ছেলে তাদের ছেড়ে চলে গিয়েছে। সে এখনও আশা নিয়ে বসে আছে যে একদিন সে অবশ্যই আসবে। তখনই আমরা দেখি যে কথা বলতে বলতে ভিলকা আবার ঘুমিয়ে পড়ে, কারণ সে খুব দুর্বল হয়ে গিয়েছে। ভিলকাকে ঘুমন্ত দেখে হাসি নিজের কাজে লেগে পড়ে। সে ঠিক করে যে সে জাউ রান্না করবে। হাসি পাথরের জাতার কাছে যায় এবং কুইনোয়া বের করে নেয়, যাতে সেটি পিষে আটা তৈরি করতে পারে। কিছুক্ষণ পর সে ভিলকাকে জাগিয়ে তোলে এবং বলে যে আজ আমাদের কাজ করার জন্য খেতে যেতে হবে। ভিলকা দ্রুত উঠে পড়ে এবং বলে যে আজ আমরা আলু তুলব, যাতে শীতকালের জন্য খাবার জমা করে রাখা যায়। দুজনে তাদের ছোট বাড়ি থেকে বের হয় এবং পাহাড়ি রাস্তায় চলতে শুরু করে। পথটি ছিল খুব পাথুরে এবং দুর্গম। ভিলকা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে এবং বলে চলো এবার দুপুরের খাবার খেয়ে নিই। এরপর তারা দুজনেই সেখানে মাটিতে বসে পড়ে এবং নিজেদের সাধারণ খাবার বের করে খেতে শুরু করে। খাবার খাওয়ার সময় ভিলকা আবারও তার ছেলের কথা তোলে। সে বলে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি, যদি আমাদের ছেলে আন্টুকু এখানে থাকতো তবে সে আমাদের অবশ্যই সাহায্য করত আর আমাদের এত পরিশ্রম করতে হতো না। কিন্তু পরক্ষণে সে নিজের
নিজেই বলে যে আমার মনে হয় সে আর কখনোই ফিরে আসবে না, সে এখন আমাদের ভুলে গিয়েছে। বিলকার মনে পড়ে আন্টুকু যখন শেষবার এখানে ছিল তখন সে বলেছিল যে এই ভাষায় কথা বলতে তার লজ্জা লাগে। এই বিষয়টি বিলকার খুব খারাপ লাগে যে তাদের ছেলের নিজের ভাষা এবং সংস্কৃতি নিয়ে লজ্জা হয়। সে বলে কতটা অন্যায়ের কথা যে আমাদের নিজেদের রক্তই আমাদের একা ফেলে চলে গেছে। হাসি বলে আমার বিশ্বাস যে বাতাস তাকে ফিরিয়ে আনবে। সে প্রকৃতির উপর ভরসা রাখে। খাবার শেষ করার পর বিলকা হাসির কাছে একটি আবদার করে। সে বলে আমার জন্য একটি নতুন পঞ্চ বুনে দাও, মানে এক ধরনের বিশেষ পোশাক বুনে দেওয়ার কথা বলেছে। হাসি কিছুটা চিন্তিত হয়ে বলে আমি এখন বুড়ি হয়ে গিয়েছি, আমার চোখ আর সায় দেয় না। সে বলে যে সে এখন চোখে কম দেখে, তাই খুব কষ্ট করে একটি কম্বল বুনতে পারে। পঞ্চ বোনা তার জন্য কঠিন হবে, কিন্তু তারপর সে তার স্বামীর অবস্থা দেখে রাজি হয়ে যায় এবং বলে ঠিক আছে আমি চেষ্টা করব। এরপর হাসি তার পকেট থেকে কিছু কোকা পাতা বের করে বিলকাকে দেয় যাতে সে সেগুলো চিবোতে পারে। বিলকার জন্য কোকা পাতা চিবানো জরুরি, কারণ এটি তাকে শীত এবং ক্লান্তি সহ্য করার শক্তি দেয়। পরদিন সকালে হাসি বিলকাকে বলে আমি এখানেই আছি আর আমার মনে হচ্ছে আমাদের ছেলে আনটুকু খুব শীঘ্রই আসছে। বিলকা অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার কেন এমন মনে হচ্ছে, কোনো খবর এসেছে কি? হাসি জানায় আমি স্বপ্ন দেখেছি আর আমার স্বপ্ন সব সময় সত্যি হয়। আমার পুরো বিশ্বাস যে আমাদের ছেলে আসবে। বিলকা তাকে বোঝায় যে এটি কেবল একটি স্বপ্ন আর সব স্বপ্ন সত্যি হয় না, কিন্তু হাসি জেদ ধরে বলে যে না, আমার মন বলছে সে আসবে। সে বিলকাকে বলে যে আগামীকাল তারা রাস্তার ধারে যাবে এবং সেখানে বসে তার জন্য অপেক্ষা করবে। বিলকাও তার স্ত্রীর খুশির জন্য রাজি হয়ে যায়, যদিও তার মনে কোনো আশা ছিল না। এরপর রাত হয়ে এলে বিলকা প্রদীপ নিভিয়ে দেয় যাতে তারা তেল সাশ্রয় করতে পারে। তারা অন্ধকারের মধ্যেই শুয়ে থাকে। বিলকা হাসিকে জিজ্ঞেস করে আমরা আসলে এমন কি ভুল করেছিলাম যে আমাদের ছেলে চলে গেল। সে ভাবে যে হয়তো আনটুকু ভাবছে আমরা মারা গিয়েছি, তাই সে আর ফিরে আসছে না। হাসি বলে আমরা এখনো বেঁচে আছি এবং আমরা তার অপেক্ষা করছি, তার এখন আসা উচিত। কিছুদিন পার হয়ে যায় এবং আবহাওয়া এখন বদলাতে শুরু করে। বাতাস থেমে যায়, যা তাদের কাজের জন্য খুব খারাপ খবর। বিলকা বাইরে বসে থাকে এবং বলে আমার সারা শরীর ব্যথায় টন টন করছে, এখন আর আমার দ্বারা কাজ হবে না। সে বলে যে এই সব ভারী কাজ হলো তরুণদের জন্য, আমাদের মতো বৃদ্ধদের জন্য নয়। কিন্তু তারা এও জানে যে যদি তারা কাজ না করে তবে খাবে কি, তাদের কাছে বেঁচে থাকার আর কোনো উপায় নেই। হাসি দেখে যে বাতাস বইছে না, তাই সে বাতাসকে ডাকার সিদ্ধান্ত নেয়। সে পাহাড়ের উপর গিয়ে দাঁড়ায় এবং এক বিশেষ ধরনের গান গাইতে শুরু করে। সে বাতাসের সাথে কথা বলে ফিরে এসো, তোমাকে আমাদের খুব প্রয়োজন। তখনই হঠাৎ আমরা দেখি যে বাতাস বইতে শুরু করেছে এবং তাদের জামা কাপড় উড়তে থাকে। এটি দেখে বিলকা খুব খুশি হয়ে যায় এবং বলে দেখো তোমার জাদু কাজ করেছে, বাতাস ফিরে এসেছে, এখন তারা খাবার খেতে পারবে। বিলকা বলে যে আগামীকাল পাচুত্তির দিন, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন। এই দিনটি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা নতুন বছরে পাহাড়ের পূজা করে। পরদিন সকালে তারা দুজনেই তৈরি হয়ে সেই পাহাড়ের দিকে রওনা হয়, যা বেশ উঁচুতে অবস্থিত। সেখানে পৌঁছে তারা তাদের দেবতাদের স্মরণ করে। বিলকা বলে সূর্য দেবতা দ্রুত এগিয়ে চলেছে এবং আমাদের উচিত তাকে ধন্যবাদ জানানো। তারা পাচা মামা অর্থাৎ ধরিত্রী মাতার কাছে প্রার্থনা করে যে গত বছরের জন্য আমরা কৃতজ্ঞ। এরপর তারা আগত বছরের জন্য দোয়া চায় যেন তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং তারা বেঁচে থাকতে পারে। তারা নিজেদের গবাদি পশুদের জন্য প্রার্থনা করে যেন তারা রোগবালাই থেকে মুক্ত থাকে এবং তাদের সংখ্যা বৃদ্ধি পায়। সবশেষে তারা তাদের ছেলে আনটুকুর জন্য প্রার্থনা করে যেন ঈশ্বর তাকে রক্ষা করেন। বিলকা এও চায় যেন কোনোভাবে তার ছেলে বাড়ি ফিরে আসে, যাতে সে তাকে একবার দেখতে পায়। হাসি সেখানে রাখা পাথরগুলোর বিন্যাস দেখে ভবিষ্যৎবাণী পড়ার চেষ্টা করে। তখন হঠাৎ সে ঘাবড়ে যায় এবং পেছনে সরে আসে। তার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বিলকা জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কি দেখলে? হাসি জানায় যে এই বছর খারাপ কিছু ঘটতে চলেছে। সে বলে মৃত্যু আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে এবং বড় কোনো ক্ষতি হতে যাচ্ছে। বিলকা এটি শুনে ভয় পেয়ে যায়, কারণ সে তার ছেলেকে না দেখে মরতে চায় না। তার ছেলে এখনো ফেরেনি। সে বলে আমি আমার ছেলেকে না দেখে মরতে চাই না, আমাকে বেঁচে থাকতে হবে। বাড়ি ফিরে এসে তারা দেখে যে তাদের ঘরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। হাসি জানায় যে তাদের কাছে দেশলাই ফুরিয়ে আসছে আর আগুন ছাড়া বেঁচে থাকা অসম্ভব। এখান থেকে শহর অনেক দূরে এবং সেখানে হেঁটে যাওয়া কোনো পাহাড় জয়ের চেয়ে কম কিছু নয়। তখনই তারা
ছাদ থেকে পানি পড়ার শব্দ শুনতে পায়। বিলকা দেখে যে ছাদ ফুটো হয়ে গিয়েছে, বৃষ্টির পানি সরাসরি ঘরের ভেতরে আসছে, যা তাদের বিছানা ও মালপত্র ভিজিয়ে দিতে পারে। বিলকা একটি পাত্র নিয়ে আসে এবং পানি পড়ার নিচে রেখে দেয়, যাতে মেঝে ভিজে না যায়। তারা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু বিপদ তো কেবল শুরু হয়েছে। আবহাওয়া ক্রমাগত খারাপ হতে থাকে এবং বৃষ্টি থামার নামগন্ধও নেই। ভিলকা সাহস করে উঠে দাঁড়ায় এবং মই লাগায়, যাতে ছাদটি মেরামত করতে পারে। হাসি তাকে ঘাসের আটি দেয় এবং ভিলকা সেটি ফুটোর মধ্যে গুজে দেয়, যাতে পানি আসা বন্ধ হয়। এরপর ভিলকা তার কুকুরকে ডাকে এবং তাকে নির্দেশ দেয় যে ভেড়াগুলোর খেয়াল রাখতে হবে। সে বলে যে আশেপাশে শিয়াল ঘুরছে, তাই হুঁশিয়ার থাকতে হবে। আসলে আগামীকাল ভিলকাকে শহরে যেতে হবে, যাতে সে দেশলাই কিনে আনতে পারে। হাসি তাকে বাধা দেয় এবং বলে, যেও না, পথ অনেক লম্বা আর তোমার শরীরও তেমন একটা ভালো না। সে বলে যে আমার ভয় হচ্ছে, যদি তুমি যাও তবে হয়তো আর ফিরে আসতে পারবে না, হয়তো পথেই মারা যাবে। কিন্তু ভিলকা বলে যে সে এখনও এতটা দুর্বল হয়ে পড়েনি, সে যেতে পারবে এবং ফিরেও আসবে। সে দেশলাইয়ের নাম বারবার বলতে বলতে বাড়ি থেকে বেরোয়, যাতে কি আনতে হবে তা ভুলে না যায়। এরপর আমাদের দেখানো হয় যে পথটি সত্যি খুব কঠিন, কণ্ঠকাকীর্ণ পথ। বৃদ্ধ ভিলকার সাহস ভেঙে দেয়। হাঁটতে হাঁটতে ভিলকা আপাচিতার রাস্তার একটি পবিত্র চিহ্নের কাছে পৌঁছায়। সে সেখানে থেমে প্রার্থনা করে, আমাকে শক্তি দাও, আমি খুব ক্লান্ত হয়ে গেছি এবং চলতে পারছি না। কিন্তু এবার তার শরীর হার মানে, বার্ধক্য তার উপর জয়ী হয় এবং সে পথেই পড়ে যায়। সে ওঠার চেষ্টা করে, কিন্তু তার পায়ে আর কোনো জোর থাকে না। সে সেখানেই পাথরের উপর শুয়ে পড়ে। ভিলকা হাসিকে ডাক দেয়, কিন্তু হাসি সেখান থেকে মাইলের পর মাইল দূরে। তার ডাক শোনার মতো কেউ নেই। বেশ অনেকটা সময় কেটে যায়, কিন্তু ভিলকা ফিরে না আসে দেখে হাসি দুশ্চিন্তায় পড়ে যায়। সে তাকে খোঁজার জন্য বাইরে বেরোয় এবং অনেকক্ষণ হাঁটার পর পথিমধ্যে ভিলকাকে পড়ে থাকতে দেখে। হাসি দৌড়ে তার কাছে যায় এবং তাকে তোলার চেষ্টা করে, কিন্তু ভিলকা নড়াচড়াও করতে পারছে না। হাসি বলে যে এটি খুব খারাপ হলো, তারা শহরে পৌঁছতে পারল না এবং দেশলাইও আনতে পারল না। এখন তাদের কাছে আগুন জ্বালানোর নতুন কোনো উপায় আর অবশিষ্ট নেই। তাদের পুরনো আগুনকেই বাঁচিয়ে রাখতে হবে। যদি ঘরের আগুন নিভে যায় তবে তারা আর কোনোদিন আগুন জ্বালাতে পারবে না এবং শীত তাদের মেরে ফেলবে। তারা দুজনে কোনো মতে কষ্ট করে বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু বাড়ি পৌঁছে আরও একটি বড় আঘাত তাদের জন্য অপেক্ষা করছিল। তারা দেখে যে তাদের কুকুরটি সেখানে নেই এবং ভেড়ার খোয়ার থেকে কোনো শব্দ আসছে না। যখন তারা কাছে যায় তখন দেখে যে সেখানে শুধু রক্ত আর রক্ত। তাদের সবকটি ভেড়া মরে পড়ে আছে। শিয়াল সুযোগ বুঝে তাদের অনুপস্থিতিতে হামলা করেছে এবং সবকিছু শেষ করে দিয়েছে। এই দৃশ্য দেখে হাসি ভীষণ মর্মাহত হন। তিনি তার মৃত পশুগুলোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এই পশুগুলোই ছিল তাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। এখন তাদের মাথা গোজার বা বেঁচে থাকার আর কোনো উপায় রইল না। ভিলকাও এই দৃশ্য দেখে একদম ভেঙে পড়ে। তিনি হাসিকে বলেন, এখন আমাদের কাছে শুধু একটি জিনিসই অবশিষ্ট আছে, আর তা হল ঘরের এই আগুন। আমাদের যে কোনো মূল্যে এই আগুন জ্বালিয়ে রাখতে হবে। যদি এটি নিভে যায় তবে আমরাও শেষ হয়ে যাব। এরপর রাত নেমে আসে এবং ভিলকা অসুস্থ হয়ে পড়েন। তার প্রচণ্ড শীত করতে শুরু করে এবং জ্বর চলে আসে। হাসি তার জন্য ওষুধ তৈরি করেন এবং তাকে খাইয়ে দেন। তিনি নিজেও এখন খুব দুর্বল হয়ে পড়েছেন। হাসি কাঁদতে কাঁদতে গুনগুন করে বলতে থাকে, আন্টুকু কবে ফিরবে, অর্থাৎ তাদের ছেলে কবে আসবে। এখন তাদের ছেলের সাহায্য সবথেকে বেশি প্রয়োজন, কিন্তু সে এখনও এলো না। ঘরে খাওয়ার মতো এখন আর কিছুই অবশিষ্ট নেই। হাসি এদিক ওদিক তাকিয়ে এক কোণে সামান্য কিছু কোকা পাতা খুঁজে পায়। তারা সেগুলো চিবিয়েই নিজেদের ক্ষুধা মেটানোর চেষ্টা করে। ক্ষুধা আর দুর্বলতায় ভিলকা ও হাসি নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। ভিলকা দেখতে পায় যে আগুনকে তারা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, সেই আগুনই তাদের ঘরে লেগে গিয়েছে। দেখতে দেখতে পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। হাসি পানি ঢালে, কিন্তু আগুনের শিখা এতই প্রবল ছিল যে তিনি তা নেভাতে পারেন না। তাদের চোখের সামনেই তাদের ঘর পুড়ে ছাই হয়ে যায়। তাদের জামাকাপড়, বিছানাপত্র সবকিছুই আগুনে পুড়ে যায়। এটি দেখে হাসি ভেতর থেকে ভেঙে পড়েন। তিনি তার ঈশ্বরের উদ্দেশ্যে বলেন যে আমরা এমন কি পাপ করেছিলাম যার জন্য আমাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এখন তারা পুরোপুরি পথে বসে গিয়েছে। তাদের মাথার উপর ছাগ নেই, এমনকি শীত থেকে বাঁচার মতো কোনো সরঞ্জামও অবশিষ্ট নেই। ভিলকা হাসিকে জিজ্ঞেস করে, এখন আমরা কি খাবো? আমাদের কাছে তো কিছুই নেই। হাসি বলে, আমি জানি না, আমাদের কাছে শুধু একটি লামা বেঁচে আছে। ভিলকা জিজ্ঞেস করে, কি আমরা সেই লামাটিকে মেরে খেয়ে নেব, যাতে আরও কদিন বেঁচে থাকা যায়? কিন্তু পরক্ষণেই তিনি নিজেই মানা করে দেন, কারণ সেই প্রাণীটি তাদের শেষ সঙ্গী। তিনি তাকে মারতে চান না, কিন্তু ক্ষুধা তাদের বাধ্য করছিল। তাদের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে ওঠে। ভিলকা হাসিকে বলে, তুমি অনেক সাহসী, তুমি সবসময় আমার পাশে থেকেছ। হাসি তাকে চুপ করিয়ে দিয়ে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে।
যদিও তিনি মনে মনে জানেন যে আর কিছুই ঠিক হওয়ার নেই। দিন যত গড়াতে থাকে ভিলকার শারীরিক অবস্থার তত অবনতি হতে থাকে। তিনি এখন আর উঠে দাঁড়াতেও পারছেন না। হাসি তাকে একটু পানি খাইয়ে দেন এবং কার পাশে বসে থাকেন। ভিলকা তখন জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। তিনি হাসির দিকে তাকিয়ে কিছু বলতে চান। হাসি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, আমাকে ছেড়ে যেও না, আমি তোমার জন্য সাদা পুঞ্চ বুনব বলে ভেবেছিলাম। তিনি তাকে মনে করিয়ে দেন যে তুমি কথা দিয়েছিলে আমরা সব সময় একসাথে থাকব। কিন্তু ভিলকার শরীরে তখন আর প্রাণ নেই। তিনি ধীরে ধীরে চোখ বুজে ফেলেন এবং শেষ পর্যন্ত ভিলকা মারা যান। তিনি হাসিকে এই পৃথিবীতে সম্পূর্ণ একা ফেলে চলে যান। হাসি তাকে অনেক জাগানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ততক্ষণে পরপারে পাড়ি জমিয়েছেন। এখন হাসি এই জনমানবহীন পাহাড়ে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েছেন। না আছে তার জীবনসঙ্গী ভিলকা, না আছে ছেলে, আর না আছে ঘর। গল্পের একদম শেষে আমাদের দেখানো হয় যে হাসি সেখানে একা বসে আছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে অঝরে কাঁদেন এবং তার পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করেন। তিনি বলেন, আমার ছেলে আনটুকুর খেয়াল রেখো, সে যেখানেই থাকুক যেন সব সময় সুখে থাকে। এই হৃদয় বিদারক দৃশ্যের মধ্য দিয়েই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।